সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড মঞ্জুর হয়। আওয়ামী লীগ সরকারের আমলে 3 জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করা ও রাষ্ট্রদ্রোহের মামলায় প্রথম দফার 4 দিনের রিমান্ড শেষে নতুন 3টি ধারা যুক্ত করে পুলিশ তাকে আদালতে হাজির করে। পরে উভয় পক্ষে শুনানি শেষে 4 দিনের রিমান্ড দেন আদালত। বিস্তারিত মিফতাক আলীবের রিপোর্টে। পাতানো ও প্রহসনমূলক নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলানগর থানায় এক মামলার প্রেক্ষিতে 23 জুন সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শুক্রবার নুরুল হুদাকে মামলায় আরও 3টি ধারা যুক্ত করে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদের আদালত সাবেক সিইসির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সার্বিক ও শারীরিক অবস্থা তুলে ধরে রিমান্ড বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। আমরা রিমান্ড বাতিলপূর্বক একটা জামিনের আবেদন করেছি। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। গত রবিবার রাতে মবের শিকার হয়ে অপদস্থ হন নুরুল হুদা। সে সময় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। মিফতাক আলীব, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের বৈঠকে আলোচনা হওয়া বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা জানান। এ সময় সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান এবং আরও বহু রাজনৈতিক দলের অবস্থান হচ্ছে, আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি, ভোটাধিকার প্রয়োগের জন্য এতদিন সংগ্রাম করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা গণ অভ্যুত্থান করি নাই। তো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ এবং মাননীয় প্রধান উপদেষ্টার এই সরকারের প্রধান কাজ। সরকারি দপ্তরগুলোতে বিএনপির নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থন করবে না দল। অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে নেওয়া হবে কঠিন ব্যবস্থা বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে একইভাবে শিক্ষা খাতকেও ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতিটা শেখ মুজিব হাসিনা এরশাদ শুরু করে দিয়েছিল, গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল, শিক্ষা ব্যবস্থাকেও তারা 3 জন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে হাবিবুল আউয়াল বলছেন দামি নির্বাচন হয়েছে। আপনি তো শিক্ষিত লোক ছিলেন, আপনি সচিব ছিলেন, আপনার সেদিন বিবেকে বাঁধেনি যে আপনার এই ভুল কাজটি করার জন্য, আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসাবে জনগণ এবং দেশের কত ক্ষতি হবে। আগামীর রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়। মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের বাসায় পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এদিকে পল্টন কলেজে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। আফজাল হোসেনের রিপোর্ট।
মৌলভীবাজারের আলোচিত স্কুল ছাত্রী নাফিজা জান্নাত আঞ্জুমের কবর জিয়ারত শেষে মরহুমার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এত বড় জঘন্য কাজ করার পরে যদি তার উপযুক্ত শাস্তি না হয় তাহলে এই এলাকা আরো শয়তানের জন্ম হবে। মানসিকভাবে বিধ্বস্ত, এই মেয়ে যদি আমার মেয়ে হতো তাহলে আমার কেমন লাগতো। এরপর মৌলভীবাজার জেলা জামাতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন। এ সময় আগামীর রাজনীতি কেমন হবে সে বিষয়ে নিজের প্রত্যাশার কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। দোয়া করেন রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এদিকে রাজধানীর পল্টন কলেজে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন যে অপ্রয়োজনে বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী সকলের প্রতি আহ্বান জানায়, আসুন আপনি 5টা গাছ কাটবেন, তার আগে তো 20টা গাছ লাগানোর উদ্যোগ আমাদেরকে নিতে হবে। জামাত ইসলামী শুধুমাত্র মুখে বাংলাদেশকে ভালোবাসে, এই শুধু মুখের কথায় বিশ্বাস করে না, বরঞ্চ কাজের মধ্য দিয়ে আমরা প্রমাণ করি আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি। নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে রাজধানীতে 10 লাখ গাছ রোপণ করবে বাংলাদেশ জামাত ইসলামী। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিনের বার্তা দিতে চায় ইসলামী আন্দোলন। সমাবেশস্থল পরিদর্শন করে দলটির আমির সৈয়দ রেজাউল করিম জানান, এর মাধ্যমে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী ঐক্যের পথ আরও সুগম হবে। পাশাপাশি ব্যাপক জনসমাগমের মাধ্যমে মহাসমাবেশ সফল হওয়ারও প্রত্যাশা জানান তিনি। SM আরিফের রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের শনিবারের মহাসমাবেশকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশস্থল পরিদর্শনে আসেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম। মহাসমাবেশকে ঘিরে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করেন তিনি। প্রস্তুতি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় সম্পূর্ণ হয়েছে বলেই চলে। আলহামদুলিল্লাহ স্টেজ যতটুকু বাকি আছে আশা করি রাত্রে নাগাদ হয়ে যাবে। আমি মনে করি স্মরণকালে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহত্তম ইনশাআল্লাহ জনসমুদ্র হবে। সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য। তবে এর মাধ্যমে আগামী নির্বাচনে ইসলামী ঐক্যের পথ সুগম হওয়ার প্রত্যাশা করেন তিনি। আমরা চাই আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেখ এবং যেন ইসলামের পক্ষে একটা বাক্স থাকে, এই বিষয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেকটা অগ্রসর হচ্ছি। মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিনের বার্তা দেওয়ার কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। নতুন বাংলাদেশের একটা বার্তা আগামীকালকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। মানুষ যে প্রত্যাশা করছে যে বিগত দিনের রাজনীতি আর দেখতে চায় না, মানুষ বিকল্প শক্তি চাচ্ছে। মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলকে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন দিয়ে ক্ষমতা পরিবর্তন করলেই হবে না, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবে, সবাইকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। রাজধানীর বিজয়নগর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন মঞ্জু। বলেন, এই সরকার গণ অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি। তিনি জানান, আগামী 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত জুলাই সনদ সহ বিভিন্ন প্রত্যাশা পূরণে কাজ করবে এবি পার্টি। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে, এখনও চাঁদাবাজি হচ্ছে, এখনও নানা দখল সত্ত্ব হচ্ছে, এখনও মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, এখনও বৈষম্য হচ্ছে, এখনও রাজপথে মানুষ অধিকারের জন্য দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় পড়ে আছে, তাদের দাবি শোনা হচ্ছে না। দেশি বিদেশিদের চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে একটি পক্ষ।
ভবিষ্যতে হাসিনার মতো স্বৈরশাসক তৈরি না হয় এজন্য 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রশাসন নিজের আখের ঘোচানোর জন্য একটি রাজনৈতিক দলকে বিশেষভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেন নুরুল হক নূর। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হলরুমে গণ অধিকার পরিষদের আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে সভায় এসব কথা বলেন দলটির নেতারা। দেশি বিদেশি তৎপরতা এবং চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক কিংবা এপ্রিলে হোক, নির্বাচন নিয়ে আমি মনে করি এই বিপ্লবীদের এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে গণ অধিকারের এখনই মাথা ব্যথা থাকা উচিত নয়। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 159 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় মারা যাওয়া 2 জনই পুরুষ। এদের মধ্যে একজনের বয়স 72 ও অপরজনের বয়স 50। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি 107 জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে 40 জনের মৃত্যু হয়েছে। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 1 জন প্রাণ হারিয়েছেন। এ সময় নতুন করে আরও 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন 19 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন। এ সময় 199 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 10 জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার 4.2%। নতুন করে 10 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,52,073 জনে। আর নতুন করে 1 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 29,519 জনে দাঁড়িয়েছে। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সাভারের জিরাবতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, এই দিবস পালনের আগের সরকারের আপত্তি ছিল। 5 আগস্টের পর প্রথমবার এ দিবস পালন করতে পারল বাংলাদেশ। আর এই সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, পৃথিবীকে বদলাতে বিশ্বের সব জাতিকে ভূমিকা রাখতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। বিষণ্ণ বিশ্ব নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। So we are here on the Social Business Day, again very inspiring thing for me to see you. It's our combined dream. These are dream sessions that we have to shake each other, hug each other, and always say we can do the all and way beyond our capacity, but we start. রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। প্রায় 400 বছর আগে থেকেই পুরান ঢাকায় রথযাত্রা শুরু হয়। দুপুরে স্বামীবাগ মন্দির থেকে রথযাত্রাটি ঢাকেশ্বরী মন্দিরে টেনে নিয়ে যাওয়া হয়। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে রাস্তার 2 পাশে। ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়ে সনাতনীদের শুভেচ্ছা জানায় স্বরাষ্ট্র উপদেষ্টা। আফজাল হোসেনের রিপোর্ট। প্রায় 400 বছর আগের ঐতিহ্য অনুযায়ী পুরান ঢাকায় উদযাপন হয়েছে রথযাত্রা। দুপুরে স্বামীবাগ মন্দির থেকে রথ ঢাকেশ্বরী মন্দিরে টেনে নিয়ে যাওয়া হয়। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে রাস্তার 2 পাশে। আমাদের বদ্ধজীবদের দর্শন দান করার মধ্য দিয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য, তাই আমরা তার এই দর্শনের মধ্য দিয়ে আমরা আমাদের পাপ পঙ্কিলময় জীবনকে শুদ্ধ করে মুক্ত করে আমরা অপ্রাকৃত দিব্য আনন্দে উদ্ভাসিত হবে। বাৎসরিক রথযাত্রা আমরা অনেক আনন্দ সহিত এই রথের জন্য আশায় থাকি আমরা, যে কবে এই রথ আসবে, কখন আসবে। এই রথের জন্য আমরা 1 মাস ব্যাপী আমাদের প্ল্যান থাকে, আয়োজন থাকে। সনাতন ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। বাহারি সাজে অংশ নেয় তরুণ থেকে বৃদ্ধ সবাই। এই রথযাত্রা আমরা অনেক আনন্দ করি। ভগবান পরমেশ্বর ভগবান সবাইকে কৃপা করার জন্য
এই রাস্তায় নেমেছে, রাজপথে নেমে গেছে সবাইকে দর্শন দেওয়ার জন্য এবং সবাইকে কৃপা করার জন্য। জগন্নাথ স্বয়ং এই মন্দির থেকে এই রাজপথে নেমেছে। আজকে জগন্নাথের রথযাত্রা খুব আনন্দ, মনের মধ্যে উচ্ছ্বাস। বছরে এমন দিনে জগন্নাথ দেব আসে, রাজপথে বের হয় জগতের মঙ্গলের জন্য। আমরা খুব আনন্দিত। অনুভূতিটা খুবই ভালো লাগছে আমাদের। আজকে যে আমরা যে হিন্দু সমাবেশ হয়েছে একসঙ্গে, খুব সুন্দর লাগছে আমাদেরকে। রথযাত্রায় উপস্থিত হয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালনের আহ্বান জানান। ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, আমার সালাম ও প্রণাম নিন। আমি আশা করব আপনারা নিঃসংকোচে নির্ভয়ে শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন। বর্তমান সরকার আপনাদের সহযোগিতা দিয়ে যাবে। রথযাত্রার আনন্দ এবং শিক্ষা নিয়ে আগামীর দিনগুলো আরো সুন্দর হয়ে উঠবে এমন প্রত্যাশা রথযাত্রায় আগতদের। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম চন্দনাইশে রথযাত্রার শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 6 জন আহত হয়েছেন। বিকাল 3:30টার দিকে উপজেলার বরকল শ্রী শ্রী রাধা মাধব জুলন মন্দির থেকে পাঠানদণ্ডী মহাজনঘাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রথযাত্রার শোভাযাত্রা যাওয়ার পথে সুচিয়ার সাথী ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান শোভাযাত্রায় রথের উপরের একটি অংশ রাস্তার উপরে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তেই রথে থাকা এবং পাশে থাকা অন্তত 6 থেকে 7 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বজনপ্রীতির মাধ্যমে সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবে না। ফ্যাসিস্ট সরকারের দলের কোনো লোক যেন বিএনপির সদস্য না হতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের হলরুমে পৌর বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ, ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হোক না কেন, ভালো মানুষকেই সদস্য নিতে হবে। মনে রাখতে হবে, সুযোগ সন্ধানী এবং সুবিধাবাদী এই গ্রুপ অফ পিপলকে দয়া করে নেওয়া যাবে না। এর মধ্যে অনেকের অনেক বুদ্ধিশুদ্ধি আছে, কিন্তু মনে রাখতে হবে আগামী কয়েকদিন দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরম কমারও কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, বর্ষা মৌসুমে এ ধরনের ভ্যাপসা গরম স্বাভাবিক, তবে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কমবে বলেও জানান এই আবহাওয়াবিদ। জুনে আসা গরমটা বেশি হচ্ছে, কিন্তু বাস্তবে আসল বিষয়টা এরকম না। জুনে গরম একটু স্বাভাবিক এবং বর্ষার সময় এই গরমটা আসলে একটু বেশি অনুভূত হয়, যে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য আছে, ব্যবসা গরমটা বেশি হওয়ার জন্য আসলে। দর্শক, সংবাদ শেষ করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনন্য সুন্দর এক সড়কের খবর দিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ধরে একটু ভেতরে এলে প্যারিস রোডের দুই পাশে দেখা মিলবে 60 থেকে 70 ফুট লম্বা গণন শিরিষ গাছ, ঠিক যেন ছাতা হয়ে দাঁড়িয়ে আছে আকাশের বুকে। সুপ্রশস্ত এই রাস্তায় নেই গাড়ির চাপ। রোড টু প্যারিস নামে চলচ্চিত্রের একটি সড়কের দৃশ্যের সঙ্গে মিল থাকায় সড়কটির নামকরণ হয় প্যারিস রোড। বিস্তারিত শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্টে। ফ্রান্সের প্যারিস নয়, এটি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে অবস্থিত প্যারিস রোড। গগনশিরিষ গাছের ছায়াঘেরা এই রাস্তা শুধু একটি পথ নয়, এটি ইতিহাস, আন্দোলন, প্রেম আর বন্ধুত্বের কালের সাক্ষী। 1966 সালে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কাজলা গেট থেকে শেরে বাংলা হল পর্যন্ত এই রাস্তায় সারি সারি গগনশিরিষ গাছ লাগানো হয়। কেউ বলে গাছগুলো ফ্রান্স থেকে আনা হয়েছিল, কেউ বলে সিলেট বা ফিলিপাইন থেকে, আবার কেউ বলে রোড টু প্যারিস নামে যে চলচ্চিত্রে যে রাস্তা দেখানো হয় সেসব রাস্তার সঙ্গে এই রাস্তাটির মিল থাকায় এর নাম হয় প্যারিস রোড। দৈর্ঘ্যে খুব বেশি না হলেও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শত স্মৃতির সাক্ষী এই প্যারিস রোড। ভালোবাসা, বন্ধুত্ব, জীবন মৃত্যু, হাসি কান্না, একাকিত্ব, নিঃসঙ্গতায় যুগের পর যুগ ধরে বিচিত্র সব অভিজ্ঞতার নস্টালজিয়া তৈরি হয় সময়ের স্রোতে। এখানে এসে আমার মনে হইতেছে যে আমি ইউরোপে আছি। রাজশাহী শহরের আর 5টা জায়গার মধ্যে এটাও একটা। আমাদের নিজের ইউনিভার্সিটিতেই আর কি আমাদের এত সুন্দর একটা আনকমন
রোড। বাইরে থেকে যখন দর্শনার্থীরা আসে, দেখে, ছবি তোলে, তখন আমাদের নিজেদের একটা মানে আমরা গর্বিত হই। সময়ের সঙ্গে সঙ্গে কিছু গাছ হারিয়েছে, সৌন্দর্য কিছুটা ম্লান হয়েছে, তবুও প্যারিস রোড আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন দর্শনার্থীরা। দেখার মতো অনেক কিছুই আছে, বা সবাই যেটা এসে এখানে এনজয় করে প্যারিস রোডটাকে, মানে এক একটা মৌসুমে বা এক একটা সময়ে এটাকে আলাদা আলাদা রূপ বৈচিত্র্যে দেখা যায়। বৈচিত্র্যময় একটা প্যারিস রোড, এটি কিন্তু আসলে যদি বা ফ্রান্সের প্যারিসে না, বাংলাদেশে এটি আসলে ঘুরতে এবং দেখতে খুব ভালো লাগে। এই যে গাছগুলো রয়েছে পিছনে সারি সারি এবং এর আশেপাশের চিত্র খুবই মনোমুগ্ধকর। মূলত আমরা এই প্যারিস রুটটি দেখার জন্য সেই গাজীপুর থেকে এখানে গতকালকে এসেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন পুরো বিশ্বকে প্রতিনিধিত্ব করে, তেমনি প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। বাইরে থেকে যারা আসেন তারা তো আসলে এনজয় করেন, আমরাও তাদের এনজয়মেন্টে আমরাও আসলে আনন্দিত হই, উৎফুল্ল হই। আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে নয়, গোটা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে এবং প্যারিস রোড এই বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রুট এটি শুধু একটি সড়কই নয়, এখানকার হাজারো শিক্ষার্থীদের কাছে প্রাণের ঠিকানা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, রাজশাহী।